নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গত যে পোস্টটা আমি করেছিলাম, তো সেই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অনেক কমেন্ট পেয়েছি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যে ঘটনাটি বলতে চলেছি, কার কাছ থেকে ঘটনাটি শুনলাম সেটা আগে বলে নিই। আমার বাড়ির কাছে একজন মাসিমা থাকেন, আর যে একজন দাদার দিদিভাইয়ের বাড়িতে থাকেন আর কি। তো ওই দাদা ভাই উনি কিন্তু আমাকে ঘটনাটি শেয়ার করেছেন। ঘটনাটি উনি ওনার এক বন্ধুর কাছ থেকে শুনতে পান, তার বন্ধুর ঘটনা। তো এই যে দাদা ভাই, এনারও কিন্তু প্রচুর বয়স হয়েছে, আমি আগেও এটা বলেছি। তো ওনার বন্ধুর স্বাভাবিক ব্যাপার, ওনার বন্ধুরও অনেক বয়স হয়েছে। তো একদিন এর মধ্যে নাকি কথা বলতে বলতে উনি ওনার এক বন্ধুর ঘটনা একটা, সেটা ওই দাদাভাইয়ের সাথে শেয়ার করে। দাদাভাই আমার কথা বলেছেন যে তুই দেখিস, ওনার ভিডিও দেখিস, এরকমভাবে বলেছেন। তাইতেই উনি বললেন যে তাহলে ওই তোমার ওই বোনকে তুমি এই ঘটনাটা জানিও। তো সেটাই আমি দাদাভাইয়ের কাছ থেকে শুনতে পেয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে ঘটনায় প্রবেশ করা যাক। তো এই যে রজনীবাবু, এনার বাড়ি কলকাতায় কোনো একটা জায়গায় ছিল। তো ওখানে যখন কমলা দেবী বিয়ে হয়ে আসেন, বাড়ির বড় ছেলের বউ, হ্যাঁ, তাকে প্রচুর আদর মান সম্মান সব কিছু তিনি পেতেন। কিন্তু যবে থেকে মানে সময় যেতে থাকে, উনি কিন্তু নিঃসন্তান থেকে যান। তখন কিন্তু মানে তখনকার দিনে বুঝতেই পারছেন, এত বছর আগের ঘটনা বলছি, একজন মহিলা বা একজন নারীর জীবন দুর্বিষহ করে তুলতো শ্বশুরবাড়ির লোকজন, আশেপাশের লোকজন সবাই মিলে। তো সেটাই কিন্তু ওই কমলা দেবীর সাথে কিন্তু ঘটতে থাকে দিনের পর দিন। আর ওনার স্বামী কিন্তু কলিয়ারিতে চাকরি করতেন। তো উনি রানীগঞ্জ ওই সব দিকে কোনো একটা জায়গায়, কোনো একটা কলিয়ারিতে উনি ছিলেন। তো উনি ওখানে থাকতেন, মাঝে মধ্যে আসতেন, এসে নিয়ে ওই স্ত্রী কান্নাকাটি এই সমস্ত কিছু দেখতেন। কিন্তু উনিও নিরুপায় ছিলেন। এখনকার দিন হলে উনি চট করে স্ত্রীকে নিয়ে চলে যেতেন, কিন্তু তখনকার দিনে তো এটা এত সহজ ছিল না। বাড়ির যে মানে ওনার যিনি বাবা ছিলেন, তার কাছে গিয়ে যে বলবেন যে আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছি, সেটাও বলার ক্ষমতা ছিল না। এইভাবে কিন্তু বছরের পর বছর যেতে থাকে। কিন্তু এই যে কমলা দেবী, ওনার শাশুড়ি কিন্তু অসম্ভব ভালোবাসতেন বৌমাকে। উনি কিন্তু কখনো কোনো কথা কিন্তু শোনাতেন না, এবং যতটা পারতেন কিন্তু কেউ যদি এরকম মানে টানা দিত, উল্টোপাল্টা কথা বলতো বৌমাকে, উনি কিন্তু আটকাবার চেষ্টা করতেন। কিন্তু গোড়ায় গলদ ছিল। আমরা সাধারণত আমাদের একটা মানে জানাই আছে যে শাশুড়ি ননদ অত্যাচারী হয়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। এক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছিল। ওনার শ্বশুর কিন্তু ছুতোয় নাতায় বৌমাকে কিন্তু অপমান করতে ছাড়তেন না, ভীষণভাবে মানে কষ্ট দিতেন। আজকে তোমার জন্য আমি আমার বংশে কেউ এলো না, এরকমভাবে বিভিন্নভাবে উনি বৌমাকে কিন্তু কথা শোনাতেন। তো এটা দিনের পর দিন যখন চলতে থাকে, তখন মা কিন্তু রজনীবাবুকে বুদ্ধি দেন যে তুই বৌমাকে নিয়ে তোর কাজের জায়গায় চলে যা। ও এইখানে থাকলে তোর বাবার কারণেই কিন্তু ও একদিন না একদিন মারা যাবে। তুই কিন্তু বৌমাকে নিয়ে তোর কাজের জায়গায় চলে যা। এবারে রজনীবাবু যখন এইটা শোনেন, তখন একটু অবাক হয়ে যান, এবং মা বলেন, তখন বলে যে ঠিক আছে, আমি তাহলে বাড়ি ঘর ঠিকঠাক করে আসি, এসে নিয়ে তারপর নয় নিয়ে যাব। কারণ তখন এত বছর আগে ওই সমস্ত জায়গায় নাকি একটা ভালো ভদ্রস্থ ঘর বাড়ির খুব অভাব ছিল। তো মা কিন্তু সেটায় রাজি নন। মা বলে না, আমি যখন বলেছি তুই বৌমাকে নিয়ে চলে যা। তখন বলছে যে মা, তাহলে বাবাকে কিভাবে সামলাবে তুমি? আর বাবাকে আমি বলেই পাবে, আমি তো বাবাকে বলতে পারবো না। বলে কিচ্ছু বলতে হবে না, তুই ভোরবেলা হবে বৌমাকে নিয়ে তুই বেরিয়ে যাবি, বাবা উঠবার আগেই তুই বেরিয়ে চলে যাবি।
তো সেই কথা মতো ওই রজনীবাবু তো কমলা দেবীকে নিয়ে তো সেই রানীগঞ্জের ওই সব জায়গায় তো পৌঁছে যান, কিন্তু উনি তো সাংঘাতিক আতান্তরে পড়েন যে কোথায় বাড়ি খুঁজবেন, কি খুঁজবেন। যাই হোক, একজন ওনার পরিচিত কেউ একজন ছিলেন, তার বাড়িতে উনি ওনার স্ত্রীকে আপাতত 1-2 দিনের জন্য রাখার ব্যবস্থা করেন। আর উনি ওই সব কলিগদের সাথে মিলে কোথাও একটা থাকতেন, মানে থাকার মতো করে একটা থাকা আর কি, যেমন তেমন করে থাকা। তো উনি সেখানেই থাকতে লাগেন। কিন্তু ওনার তো চিন্তার পাহাড় ভেঙে পড়ে যে ওয়াইফকে নিয়ে এসে এরকম তার কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, অন্য একজনের বাড়িতে ফেলে রেখেছে। তো এই করতে করতে ওনার কিন্তু একটি বাড়ির সন্ধান কিন্তু রজনীবাবু পান। ওনার এক কলিগই সন্ধানটা আনেন। কিন্তু তখন রজনীবাবু খুব মানে আনন্দ হয়, উৎফুল্ল হয়ে ওঠেন যে আচ্ছা আচ্ছা বাড়ি পাওয়া গেছে। তাহলে বলে হ্যাঁ, বাড়ি তো পাওয়া গেছে, কিন্তু বাড়িটার নাকি দুর্নাম রয়েছে। বলল দুর্নাম থাক সুনাম থাক, যা থাক থাক, আমাকে ওই কমলাকে আমি রেখে দিয়েছি একজনের বাড়িতে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমায় নিয়ে আসতে হবে, এবং আমাকে যাই হোক আমি ওই বাড়িই নেব। বলছে ঠিক আছে চলো তাহলে। বিকেলবেলা সেই ওনার মালিক নাকি অনেক দূরে থাকেন, সেইখানে গিয়ে মালিকের সাথে দেখা করতে হবে। তো উনি কিন্তু সমস্ত কাজকর্ম মিটিয়ে বিকেলবেলা বিকেল করে উনি সেখানে যান। তখন ওই মালিক বলে যে ওই বাড়িটি আমি কিনেছিলাম ঠিক কথা মশাই, কিন্তু আমি কদিন মাত্র থেকেছি, তারপরে আমি থাকতে পারিনি। ওই বাড়িটি কিন্তু একদম ভালো না। তখন উনি বলেন যে দেখুন, ভালো মন্দ সে আমরা তো সব আমি তো সব জেনেই গেলাম, আমি আমার স্ত্রী আমরা সব জেনেই ওখানে থাকবো। কোনো আমাদের থেকে আপনাকে কোনো রকমভাবে আমরা বিপদে ফেলবো না, আমাদের খুব একটা বাড়ির প্রয়োজন, আমরা ওই বাড়িতে থাকবো। তখন উনি কিন্তু বলেন দেখুন মশাই, আজকে কিন্তু আপনি বলছেন, পরে কিন্তু আমায় দোষ দিতে পারবেন না। আপনারা দুজন ওই বাড়িতে থাকবেন, ওই বাড়িতে কিন্তু আরও কেউ রয়েছে। তখন বলেছেন যে ইনি বলেছেন রজনীবাবু, তো ওনার মানে এমনই অবস্থা, করুণ অবস্থা, যে সেসব আমরা বুঝে নেব, আপনি দয়া করে আমাদের ভাড়া দিন। তা তখনকার দিনে খুব মানে উনি ভাড়া টাকা নিতে রাজি হননি, কারণ উনি বলেছিলেন যে আপনারা ওই বাড়িতে থাকতে পারবেন না। কিন্তু উনি বললেন যে দেখুন, ভাড়া থাকবো যখন, ভাড়া না নিলে তো খারাপ দেখায়। তখন উনি বললেন যে যা হোক আপনি দিয়ে দেবেন। তা ওই 10 টাকা কি 15 টাকা এরকম একটা ভাড়ার ইয়েতে উনি ওখানে গিয়ে তো ওনারা স্বামী স্ত্রী মিলে ওঠেন। তো যাই হোক, বাড়িটা পাওয়ার পর উনি একটা মানে আশেপাশে একটা বাচ্চা কাউকে, ছেলে মেয়ে কাউকে একটা ওখানে চেয়েছিলেন যে একটু বাড়িটা পরিষ্কার করিয়ে ঠিকঠাক করবার জন্য। কিন্তু কেউ কিন্তু ওই বাড়িতে ঢুকে পরিষ্কার করতে রাজি হন না। তা এই সমস্ত শুনে কমলা দেবী তখন বলেন যে কাউকে দরকার নেই, আমাকে নিয়ে চলো, আমি যা পারি যেমনভাবে পারি আমি পরিষ্কার করে নেব। তো ভালো কথা, সেই মতো উনি ঢুকে পরিষ্কার করেন এবং হাঁপ ছেড়ে বাঁচেন। বাবা, তবু একটা বাড়ি পাওয়া গেল তো। কিন্তু রজনীবাবু কিন্তু কমলা দেবীকে এই বিষয় কিচ্ছু জানাননি, কারণ উনি জানতেন যদি আমি এই কথাগুলো জানাই তাহলে কিন্তু কমলা এখানে থাকতে পারবে না। তো জানাননি। যাই হোক, বাড়ি তো পরিষ্কার করেন উনি, এবং পরিষ্কার করেন এবং গজগজ করেন। বাবা, কতদিন বাড়িটা বন্ধ হয়ে রয়েছে রে বাবা, এত নোংরা হয়ে গেছে চতুর্দিকে। তো বাড়িটার একটু বর্ণনা দিই। বাড়িটার গেট খুলে ঢোকার পর কিছুটা মানে একটা ছোট্ট সরু একটা রাস্তা গেছে, গিয়ে 2-3 ধাপ সিঁড়ির পর একটা টানা বারান্দা, এবং বারান্দায় পরপর পরপর ঘর, 2-3টে ঘর আছে। এবং ওই বাড়িটা, পুরো বাড়িটাই কিন্তু ভাড়া দিয়েছেন ওই মানে থাকতে দিয়েছেন ওই ভদ্রলোক। উনি ভাড়া দেওয়ার না, ওনার পড়েছিল, উনি থাকতে দিয়েছেন, এরকমই ব্যাপারটা। কিন্তু ইনি তো যা হোক যৎসামান্য ভাড়া দিচ্ছেন। আর ঢুকে গেট দিয়ে যে ঢোকার পর দুদিকে বেশ কিন্তু খানিকটা জায়গা, এবং বাড়িটার পেছন দিকেও বেশ খানিকটা জায়গা রয়েছে। আর ওই যে বারান্দার একদিক থেকে একটা সিঁড়ি উঠে ছাদে যাওয়া যায়। এই পর্যন্ত হচ্ছে বাড়িটা।
তো যাই হোক, কমলা দেবীর বাড়িটা দেখে বেশ ছিমছাম একটা বাড়ি পছন্দও হয়েছে। আর উনি যতটা সাধ্য ওনার উনি পরিষ্কার করছেন, কারণ ওই তো বললাম লোকজন, কোনো বয়স্ক লোক বা বাচ্চা ছেলে বা মেয়ে কাউকেই পাওয়া যাচ্ছে না ঘর বাড়ি পরিষ্কার করার জন্য। যাকেই বলছেন রজনীবাবু, সেই বলছে না না ওই বাড়িতে, বাবা ওই বাড়িতে কেউ যায়, এরকমভাবে চলে যাচ্ছে। তো যাই হোক, ওরা ওখানে গিয়ে তো সুন্দরভাবে মানে সংসার ইয়ে করে পেতে বসে। তা রজনীবাবু বলেন যে তোমার এই সারাটা দিন কমলা তুমি যে বাড়িতে পড়ে থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না তো? তো কমলা দেবী তখনকার দিনের ওই কুরুশের কাজ, উলের কাজ, এই সমস্ত টুকটাক সেলাই ফোড়াই করতে খুব ভালোবাসতেন। উনি বলেন না না অসুবিধা কি আছে, এরপরে আস্তে আস্তে এই সামনের যে জঙ্গল মতো হয়ে রয়েছে ঘাসপালাগুলো একটু তুলে আস্তে আস্তে ওখানটা সবজি বা ফুল ফলের বাগান টাগান করবো, আমার দিন কেটে যাবে, তুমি চিন্তা করো না। তো আর কাঁদতে থাকেন, বলে আমায় যে এইটুকু তুমি আর মানে ওনার শাশুড়ি মার কথা বলেন যে মা এইটুকু ব্যবস্থা করে দিয়েছো, আমি কৃতজ্ঞ, নাইলে আমি তো কিছুই দিতে পারলাম না, এই রকম উনি দুঃখ করেন আর নিজের মতো নিজে রয়েছেন। যাই হোক, দিন 2-3 ওনার কিন্তু বেশ সুন্দর কেটে যায়, কোথাও কোনো এতটুকু কিন্তু উপদ্রব বা কিচ্ছু কিন্তু উনি ফিল করেননি। তো একদিন ওই দুপুরবেলা উনি কি করেছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে কিছুটা সময় উনি ওই বারান্দায় না মাদুর পেতে বসে থাকতেন। সামনে বাগানটা আস্তে আস্তে পরিষ্কার, দুজনে মিলে রজনীবাবুও খানিকটা হাত লাগিয়েছেন, আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে। ছোটোখাটো কিছু চারা টারা উনি মানে ওনার স্বামীকে দিয়ে আনিয়ে ওগুলো মানে বসিয়েছেন জাস্ট, কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, বেশ ভালো লাগে বাড়িটা। তা উনি ওই সামনে বারান্দাটায় বসে বসে এক মনে না কুরুশ বা কিছু একটা উলের কোনো কাজ করছিলেন। আর আস্তে আস্তে ওনারা গেছেন, কিন্তু সেই সময় আস্তে আস্তে কিন্তু শীতকাল এসে যাচ্ছে। হ্যাঁ, তো ওখানে বসে বসে কাজ করতে করতে উনি হঠাৎ করে, আপনারা শুনতে পাবেন বা আমি বোঝাতে পারবো কিনা জানি না, এইভাবে না তুড়ির আওয়াজ শুনতে পেয়েছে, হাতে যে তুড়ি দেয় আমরা, এই আওয়াজটা শুনতে পেয়েছে। যেভাবে আমাকে দাদাভাই বলেছেন আমি সেইভাবেই পুরো বর্ণনা করছি। তো এবার হঠাৎ করে এরকম হাত দিয়ে কেউ যেন একটা তুড়ি মারছে হাতে, এটা যেন শুনতে পাচ্ছেন উনি। তো ভাবছে যে কোথা থেকে এই আওয়াজটা আসছে, মনে হচ্ছে যেন কোনো একটা ঘর থেকে আসছে। তো এই কিন্তু উনি না ওনাদের তো ওই 2-3টে ঘর বললাম, অতগুলো ঘর তো ওনাদের লাগে না, মোটামুটি একটা ঘর ওনারা ব্যবহার করছেন, রান্নাঘর আলাদা আছে সেটাই রান্না করছেন, আর 2টো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছেন, কিন্তু ঘর দুটোকে ওই ছিটকানি আটকানো আছে। তো এবার উনি ওই বারান্দাটা ধরে যে কে তুড়ি মারছে, তাহলে কি আশেপাশে কেউ এলো, আমি বাড়িতে একা আছি, একটু গাটা মানে ভয়ও লাগছে, ভারও লাগছে যে একা রয়েছি দেখে, কোনো মানে হয় না যে একটা অসৎ লোক কেউ বাড়িতে, একটা মহিলা একা আছে, নতুন জায়গায় একটা মহিলা এসছে, তো ওনার ওরকম একটা ভেতর থেকে একটা ভয় তৈরি হচ্ছে। তখন উনি ভাবলেন যে না একটু দেখি তো, পুরো বারান্দাটা হেঁটে হেঁটে দেখি তো। হাঁটতে 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 উনি পরিষ্কার কিন্তু একটা ঘর থেকে, হ্যাঁ, একটা বারান্দার একদম সাইডের একটা ঘর থেকে কিন্তু তুড়ি মারার আওয়াজ পান। এবার উনি ভাবেন যে তুড়ি মারার আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা কে করছে। উনি আরো স্যাঙ্গুইন হওয়ার জন্য ওই দরজায় পুরো কান পাতেন, কান পেতেও কিন্তু উনি শুনতে পান যে কেউ যেন ওই দরজার ভেতরে তুড়ি মারছে। তো উনি না অত কিছু, মানুষের মনে তো ফট করে কোনো রকম ভয় বা কিছু আসে না, উনি ছিটকানিটা খুলে দরজা হাট করে খুলেছেন। দরজা হাট করে খুলে দেওয়ার পর উনি ভেতরে গেলেন, ঢুকলেন, এদিক ওদিক দেখলেন, আবার দরজা বন্ধ করে দিলেন, কিন্তু তুড়ি মারার আওয়াজ আর ছিল না। তখন উনি বাইরে এসে ভাবলেন যে ফাঁকা ঘর তো, এতদিন বন্ধ ছিল, বোধহয় ইঁদুর ফিঁদুর ঢুকেছে, কি আওয়াজ, আমি ওই তুড়ি মারা মনে হলো, যে কেউ যেন তুড়ি মারছে। তারপরে আবার দিনের মতো চলেছে, মানে তার স্বাভাবিক নিয়মে চলেছে, কিন্তু এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু কমলা দেবী
কিচ্ছুটি কিন্তু তার স্বামীকে জানাননি, মানে ভুলেই গেছেন, এত তুচ্ছ ব্যাপারটা উনি জানাননি, ভুলেই গেছেন। তো একদিন রাত্রিবেলা কিন্তু ওই রজনীবাবু উনি উঠেছেন বাথরুমে যাবেন, তা একা একা দরজা খুলে উঠেছেন, উঠে বাথরুমে যাচ্ছেন। তা বারান্দায় একটা ছোট্ট পাওয়ারের বাল্ব জ্বলতো, তো উনি হেঁটে হেঁটে বাথরুমের দিকে যাচ্ছেন। আর ওই যে শেষ ঘরটা, ওদিক দিয়ে কিন্তু বাথরুমে যেতে হতো। তো উনি যখন ওই বাথরুমের দিকে যাচ্ছেন, তখন কিন্তু উনি এবার পরিষ্কার শুনতে পান যে ওই ঘরটার ভেতর থেকে তুড়ি মারার আওয়াজ আসছে। উনি শুনতে পান, কারণ বললাম তো শীতকাল প্রায় আসতে চলেছে, এবং নিশুত রাত তখন। ঘরের ভেতরে মানে ঘরটার সামনে যখন উনি আসেন, তখনও কিন্তু তুড়ির আওয়াজটা শুরু হয়, আগে থেকে কিন্তু হয়নি। এবার উনি পরিষ্কার কিন্তু ওখানটা দাঁড়িয়ে বুঝতে পারেন ঘরের ভেতর থেকে কেউ তুড়ি মারছেন। এবার উনি যেহেতু পুরো ব্যাপারটা জানতেন, ওনার বাথরুম করা মাথায় উঠে উনি কিন্তু ঘরের মধ্যে চলে আসেন, কিন্তু কিচ্ছু কিন্তু বলেন না, মানে কমলা দেবীকে কিচ্ছু বলেন না। তো যাই হোক, ওই দিনটা তো কেটে যায়। এবার উনি তখন কিন্তু বুঝতে পারেন যে না, বাড়িওয়ালা যিনি বলেছিলেন যে আপনারা ছাড়াও কিন্তু আরও কেউ রয়েছেন। তো যাই হোক, এবারে উনি স্ত্রীকে কিছু বলেননি, কিন্তু এটা কিন্তু ওনার মনে না খচখচ করে একটা মানে আলপিনের মতো ফুটতে থাকে যে সত্যিই তাই হলো, ওনারা যা বললেন তাই হলো। কমলা তো পুজো আচ্চাও করে, কিছু করে, কিন্তু তারপরেও এরকম হচ্ছে। এটা কিন্তু আর কমলা একা থাকে, উনি খুব কিন্তু মানে ওনার চিন্তার উদয় হয় মনের মধ্যে। তো এইভাবে দিন যাচ্ছে। এবার কিন্তু একদিন রাত্রিবেলা ওই কমলা দেবী আর রজনীবাবু ওনারা দুজনে ওই বারান্দাটায় বসে আছেন আর কি। এবার খাওয়া দাওয়া করবেন, তখন খুব একটা রাত যে হয়েছে তা কিন্তু না, ওই 9টা সাড়ে 9টা এরকম বাজে। বসে বসে দুজনে সুখ দুঃখের গল্প করছে। এতদিন তো স্বামী দূরে থাকতো, আর কমলা দেবী খুব কম সময়ে স্বামীকে কাছে পেতেন, তো ওই দুজনে মিলে ওইখানে মাদুর বিছিয়ে ওনারা গল্প করছেন। তো এই গল্প করতে করতে রজনীবাবু বললেন যে কমলা, চলো এবার তুমি খাবার দাবার বাড়ো, আমি একটু বাথরুম থেকে আসছি। বলে উনি বাথরুমের দিকে এগোচ্ছেন। এইবারে উনি এগোতে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। দাঁড়িয়ে পড়ে উনি দেখছেন যে ওই ঘর একদম যে শেষ বারান্দার শেষ মাথার যে ঘরটা, সেই ঘরটা থেকে ওনারা যেখানটা বসেছিলেন বেশ অনেকটা দূরে। ওই ঘরটার সামনে আসতে উনি লক্ষ্য করেন রজনীবাবু ঘরটার জানলাটা খোলা, দরজাটা কিন্তু বন্ধ। এবং ওই জানলাটা যে খোলা, সেদিনকে খুব সুন্দর মানে চন্দ্রালোকিত একটা রাত, হ্যাঁ, হতে পারে সেটা মানে শীত, মানে ঠান্ডা পড়ছে হালকা হালকা, কিন্তু সুন্দর একটা চাঁদ উঠেছে আকাশে। এবং চাঁদের যে ছটাটা বা রশ্মিটা, সেটা কিন্তু ওই ঘরের মধ্যে কিন্তু মানে মেঝের মধ্যে লুটিয়ে পড়েছে। চাঁদের আলোর যে জ্যোৎস্নাটা পুরো মেঝেতে গিয়ে যেন মনে হচ্ছে শুয়ে রয়েছে। এই অন্ধকার এবং আলো, আধো অন্ধকারে রজনীবাবু দেখেন কিন্তু ওই ঘরে কিন্তু একটা না ছোট খাট পাতা ছিল। ওই খাটের ওপর উনি দেখেন একজন মহিলা বসে আছে, এবং মহিলা গুনগুন গুনগুন করে কিছু গান গাইছেন। আর সামনে একজন লম্বা অবয়ব, একটা পুরুষ অবয়ব, সে এইভাবে হাতে তুড়ি দিচ্ছে আর পায়চারি করছে ঘরটার মধ্যে। এইটা দেখেই উনি চিৎকার করে ওঠেন কমলা বলে। কমলা দেবী ছুটে চলে আসে ওখানে, এসে বলে কমলা দেখো, এটা কিন্তু কমলা দেবীও দেখতে পান। আমার পুরো গা ভারী হয়ে যাচ্ছে, এটা কিন্তু কমলা দেবীও দেখতে পান।
আর রজনীবাবুরও তখন হুঁশ নেই যে কমলা কিচ্ছু জানে না। এটা কিন্তু কমলা দেবীও দেখতে পান। যেই দেখতে পান, দুজনেই ওখানে দাঁড়িয়ে দেখছেন, ওনাদের কোনো কিন্তু ভ্রুক্ষেপ নেই। একজন মহিলা একটা সুন্দর সুর, একটা মানে সুরের একটা, সেই বলে না যে একটা তরঙ্গ, সেটা ঘরের মধ্যে থেকে হালকাভাবে বাইরে আসছে। আর ওই ভদ্রলোক কিন্তু ওই হাতে তুড়ি দিচ্ছে, মানে ভদ্রলোক বলছি, সরি, মানে ওই অবয়ব তুড়ি দিচ্ছে, আর ওই পুরো কিন্তু ঘরটা জুড়ে পাইচারি করছেন। এটা দুজনেই মানে স্তম্ভিত হয়ে তাকিয়ে দেখছে। দেখতে দেখতে ধাম করে জানলাটা বন্ধ হয়ে গেল। এইবার ওরা ওদের হুঁশে ফিরে আসলো। এবার যখন হুঁশে ফিরে আসলো, রজনীবাবু তাকিয়ে দেখলেন যে কমলা দেবীর চোখ দিয়ে দরদর দরদর করে জল পড়ছে। মানে ভয়ে ওই অবস্থা হয়ে গেছে। উনি কোনোভাবে কমলা দেবীকে ধরে নিয়ে ঘরে চলে আসেন, এবং সেই রাত্রে কিন্তু খাওয়া দাওয়া তো মাথায় উঠলো। উনি কিন্তু কমলা দেবীকে পুরো কথাটা যখন বুঝতে পারলেন যে কমলা তো জেনেই গেছে, তখন ওনাকে আর অন্ধকারে না রেখে পুরো কথাটা কিন্তু বলেন রজনীবাবু, যে আমি এখানে কোথায় ঘরবাড়ি, এখানে মানে এত বছর আগে সেভাবে কোনো আমাদের থাকার মতো কোনো ঘরবাড়ি পাচ্ছিলাম না, বাধ্য হয়ে কমলা এই বাড়ি আমায় নিতে হয়েছে, না হলে আমি তোমাকে কাছে রাখতে পারতাম না। এবার কমলা দেবীর তো সেখানে বলার কিছু নেই, দাঁতে দাঁত চেপে ওনাকে সহ্য করতে হচ্ছে, যে তবু তো তার স্বামীর কাছে রয়েছি, শ্বশুরবাড়ির অত্যাচার তো আমায় সহ্য করতে হচ্ছে না। তো যাই হোক, ওইভাবেই ওনারা থেকে যান, অসহায়, খুবই অসহায় অবস্থা, থেকে যান ওইভাবে। এরপরে কি হয়, যাই হোক, আর কিন্তু ওই ডিস্টারবেন্স যেটা ওনাদের হয়েছিল সেটা কিন্তু আবার বন্ধ। হ্যাঁ, যে রোজ হচ্ছে সেরকম কোনো ব্যাপার নেই, যেন মনে হচ্ছে যে হয়তো কোনো একটা তিথি নক্ষত্র সেই সব দিনে এরকম একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, বা ওই যে গান শুনতে ওনারা পেয়েছিলেন, এই রকম হচ্ছে। তো এরকম করতে করতে কিন্তু একদিন ওই সন্ধে সন্ধে বিকেল বিকেল এরকম টাইমে, সন্ধে নেমে আসছে এরকম সময়, ওই রজনীবাবুর একজন বন্ধু, স্থানীয় একজন, সে রজনীবাবুকে ডাকতে আসে। তো এসে বলে যে চলো না, একটু দরকার আছে, মানে অফিসিয়াল কোনো ব্যাপারে কথা বলবে, উনি কলিগও বটে, কিছু কথা বলবে, তো কোথাও একটা যেতে বলছে। তো তখন রজনীবাবু বলেন যে সন্ধে হয়ে আসছে, আবার যাব। তখন কমলা দেবীকে বলে যে কমলা তুমি থাকতে পারবে? তখন কমলা দেবী বলল যে আজকে খুব সুন্দর তো চাঁদ উঠবে করছে, আমি থাকবো না, আমি একটুখানি ভাবছি এখনো তো পুরো রাতের আঁধার নামেনি, আমি একটু ছাদ থেকেও ঘুরে আসি, কিছু জামা কাপড়ও মেলেছি, পুরোপুরি মানে গভীর অন্ধকার, মানে রাত নেমে আসার আগে জামা কাপড়গুলো তুলেও আনি, আর দু এক পাক ঘুরে নিচে নেমে আসি, আর ততক্ষণে তো তুমি চলেই আসবে, যাও না, কোনো অসুবিধা নেই, কি আছে, যাও। তো রজনীবাবু ওনার কথা শুনে, স্ত্রীর কথা শুনে উনি বেরিয়ে যান। আর কমলা দেবী দেরি না করে উনি কিন্তু ছাদে উঠতে থাকেন আর কি। তখন কিন্তু ভালো রকম সন্ধে নেমে গেছে, এবং ধীরে ধীরে এবার কিন্তু রাত নেমে পড়বে, এই আর কি, রাত এসে যাবে। তো উনি যখন ওই ওপরে ওঠেন, সন্ধে একদম শীতকালের বেলা, তো ঝুপ করে অন্ধকার নেমে পড়ে, তবুও হালকা হালকা যেন একটু মানে আলো আঁধারি রয়েছে। তো উনি ভাবলেন যে চটপট করে জামা কাপড় কটা তুলে নিয়ে আসি, এরপর আবার হিম পড়বে, ভিজে যাবে, তুলে নিই। তো উনি ওই উদ্দেশ্যে যখন ছাদের একদম সিঁড়ির ওপরে উঠে গেছেন, সামনে মানে সিঁড়ির এবার আর কি ছাদে পা ফেলবেন, হঠাৎ করে উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান প্রায় 10 থেকে 12 ফিট লম্বা একজন মহিলা সে ছাদে ঘুরছে, তার লম্বা লম্বা চুলগুলো হাওয়ায় উঠছে। আর ওই যে বললাম চাঁদ উঠছে, চাঁদ উঠেছে আর কি, চাঁদ সবেই চাঁদ উঠেছে, তার আলোতে কমলা দেবী দেখতে পান ছাদ জুড়ে ওই মহিলা কিন্তু হেঁটে বেড়াচ্ছেন। এইবার
কমলা দেবী তো ওইখানে পুরো শরীর তার অবশ হয়ে গেছে, যেটা স্বাভাবিক ব্যাপার। এরপরে হঠাৎ করে সেই মহিলা পুরো ঘাড় ঘুরিয়ে কমলা দেবীর দিকে তাকান। কমলা দেবী দেখতে পান যার চোখের দুটো মানে চোখের যে কোটরগুলো পুরো ধপধপ ধপধপে সাদা, সেখানে কোনো মণির চিহ্ন মাত্র নেই। এটা দেখে কিন্তু কমলা দেবী ওইখান থেকে গড়াতে 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 সিঁড়ি থেকে পুরো নিচে পড়ে যান, এবং ওনার কিন্তু কোনো সেন্স ছিল না। রজনীবাবু যখন ফিরে আসেন দেখেন ঘরবাড়ি পুরো অন্ধকার, এবং কমলা দেবী কিন্তু ওই সিঁড়ির নিচে কিন্তু পড়ে আছেন। তো যাই হোক, মুখে চোখে জল দেওয়া এই সমস্ত করা, তখন তো উনি ধাতস্থ হতে ওনার প্রচুর সময় লাগে, ডাক্তার ডেকে আনা হয়, মাথা ফেটে গেছে, সাংঘাতিক ব্যাপার হয়ে যায়। তারপরে উনি যখন আর কি স্থির হন, সুস্থ হন কিছুটা, তখন উনি পুরো ব্যাপারটা রজনীবাবুকে বলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, এরপর থেকেই কিন্তু ওনার মানসিক বিকৃতি দেখা দেয়। এই ঘটনার পর থেকে মাঝে মধ্যেই কিন্তু উনি বলতেন, আমি বাঁচব না, আমি মরে যাব, আমি ঠিক একদিন গায়ে আগুন লাগিয়ে দেব। এই রকম কিছু না কিছু কিছু না কিছু কথা বলতে থাকেন, পাগলের মতো যেন হয়ে যান যত দিন যেতে থাকে। আর ডাক্তারবাবু যিনি ট্রিটমেন্ট করছিলেন ওই সময়, যিনি ওখানে ওনাকে দেখছিলেন, উনি বলেন প্রচণ্ড ভয় থেকে এটা কিন্তু হয়েছে। এরপরে কিন্তু অদ্ভুত ব্যাপার, একদিন রজনীবাবু চলে গেছেন, কমলা দেবী কিন্তু কিভাবে জানি ওখানে কিন্তু ওই রুমটা, কোন রুমটা বুঝতে পারছেন তো, যে রুমটায় ওনারা তুড়ির আওয়াজ পেতেন, ওই রুমটায় থেকে ওনাকে জ্বলন্ত, সবাই দেখতে পেয়ে, আশেপাশে লোকজন, দূরে দূরান্তে বাড়ি ছিল, ওখান থেকে ওরকম গল 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 করে ধোঁয়া বেরোতে দেখে বাড়ি থেকে সবাই কিন্তু দৌড়াতে দৌড়াতে রজনীবাবুকে খবর দেন। এবং রজনীবাবু যখন আসেন তখন সব শেষ, ওনার কিন্তু ডেড বডি পাওয়া যায় ওই ঘরটা থেকে। কিন্তু প্রশ্ন হলো যে ওখানে কিন্তু উনি কোনো গ্যাস থেকে আগুন জ্বালিয়েছেন বা কিছু, সেটা কিন্তু বোঝা যায় না। কিভাবে উনি আগুন জ্বালালেন বা কিভাবে জ্বললো, কিভাবে ওই ঘরটার মধ্যে কিন্তু উনি জ্বলে পুড়ে মারা গেলেন। এই মারা যাওয়ার পর রজনীবাবুকে তার বাড়ির লোক, তার মা বাবা যখন জানতে পারেন, তখন বলেন যে তুমি ওই বাড়ি থেকে বাড়ি ছেড়ে দাও বা কিছু করো, এই সেই অফিসের সবাই বলে। প্রায় মাস 6 মতো কিন্তু উনি ওই বাড়িতে কিন্তু থেকে যান, বলে না না, কমলা এই বাড়িতে চলে গেছে, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, এই বাড়িতেই আমি থাকবো। উনি কিন্তু ওই মানে কি বলবো, জীবনমৃত অবস্থায়, স্ত্রীও নেই, কেউ নেই, উনি কিন্তু ওই বাড়িতেই কিন্তু রয়ে যান। এবং একটা দিন কিন্তু বেশ কিছুদিন ধরে অফিসে আসছে না। তো কলিগরা বলেন একা একা থাকে, একটু দেখে আসতে হয় কি হয়েছে, কি সবাই ডাকাডাকি করে, 2-4 জন মিলে আসেন, এসে ডাকাডাকি করেন, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না। তারপরে সবাই মিলে কোনো আওয়াজ পাচ্ছে না, কিন্তু পচা গন্ধ যেন বাড়িটাকে ঘিরে রয়েছে, এত পচা গন্ধ। বেশ প্রায় 7-8 দিন ধরে, 10 দিন উনি অফিস যাচ্ছেন না। আর থাকতে না পেরে কলিগরাই এসছে দেখা করতে, এত পচা গন্ধ বেরোচ্ছে, কি ব্যাপার। তখন যখন ওই ঘরটার সামনে এসে ওনারা দেখেন যে কোন ঘর থেকে এত পচা গন্ধ বেরোচ্ছে, দেখেন ওই ঘরটার জানলা খোলা, ভেতরে কিন্তু উনি মরে পড়ে আছেন। ডাক্তার ডেকে আনা হয়, সব ডেকে আনা হয়, দরজা ভাঙা হয়, তখন কিন্তু ডাক্তারবাবু বলেন নর্মাল ডেথ হয়েছে ওনার, উনি মারা গেছেন। তা সবার মনে এটাই প্রশ্ন ছিল, অফিস কলিগ সবার মনে, যে উনি তো একটা সুস্থ মানুষ, নর্মাল ডেথ এইভাবে হয়ে গেল হঠাৎ করে। কিন্তু ওই ঘরটিতেই কিন্তু উনি মারা যান। এবং পরবর্তী সময় জানা যায় ওই যে বাড়িওয়ালা, তিনি বলেন আমি তো বারবার করে নিষেধ করেছিলাম ওনাদেরকে কেউ দোষ দিতেও পারছে না, ওই বাড়িটা আমি কিনে ফেলেছিলাম কোনোভাবে, কিন্তু কেনার পর ওই বাড়িওয়ালা যিনি বিক্রি করেছিলেন আমাকে, তার আর কোনো ট্রেস আমরা খুঁজে পাইনি।
তখনই আমাদের সন্দেহ দানা পাকে। এবং সেই সময় বহু বছর আগে যখন উনি বাড়িটা কেনেন, তখন সেই সময় যাদের প্রচুর মানে বৃদ্ধ মানুষ, তারা বলেছিলেন তোমরা এইখানে মানে ওই বাড়িওয়ালাকে, মানে যিনি কিনেছিলেন পরবর্তী সময়, তাকে বলেছিলেন যে তোমরা এখানে থাকতে পারবে না। এই বাড়ি যাদের, সেই মানে ভদ্রলোক এবং ভদ্রমহিলা, মানে এটা কি হচ্ছে, যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তাদের আত্মীয় স্বজন হয়তো এদেরকে বিক্রি করে দিয়েছে, এরকম ব্যাপারটা। কিন্তু তারা কিন্তু কোনো একটা অদ্ভুত কোনো কারণে, বা যে কারণটা কেউ জানে না, ওই ঘরটার মধ্যে কিন্তু দুজনেই স্বামী স্ত্রী গায়ে আগুন লাগিয়ে মারা গিয়েছিল। এবং ওই ভদ্রমহিলা খুব সুন্দর গান গাইতেন, এবং ভদ্রলোকের খুব আগ্রহ ছিল, স্ত্রী এত ভালো গান গাইতেন, ভদ্রলোক খুব এনজয় করতেন ব্যাপারটা। ওই জন্যই এরা দেখেছিল যে হাতে তুড়ি মেরে মেরে ওই ভদ্রলোক সেটা এনজয় করছে, আর ভদ্রমহিলা ওই যে খাটে বসে গান গাইছেন, কিছু যে একটা গাইছেন, কি তার ওয়ার্ড, কি তার কথা এনারা বোঝেননি, কিন্তু একটা সুরের মূর্ছনা যেন সারা ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে, সেটা এরা বুঝেছিল। এবং উনি কিন্তু সেই এরমভাবে তুড়ি মেরে মেরে এনজয় করছিলেন এবং পুরো ঘরটা জুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তো যাই হোক, কমলা দেবীর কপালটাই খুবই খারাপ ছিল, উনি জীবনে কোনোদিনও শান্তি পেলেন না। এবং রজনী বাবুও, ওই যে দাদাভাই আমায় ঘটনাটি শেয়ার করেছেন, তার বন্ধু বলেছেন অনেক অল্প বয়সে কিন্তু আমার বন্ধু চলে গিয়েছিল। তো যাই হোক, আমার এই দাদাভাইরা যারা শেয়ার করলেন এবং যিনি আমায় শুনিয়ে গেলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আজকের ঘটনা কেমন লাগলো। অতি অবশ্যই কমেন্ট করবেন। আর প্রত্যেকবারের যেটা বলি, এবারও সেটা বলছি, যে যদি আপনাদের স্টকে কোনো ঘটনা থেকে থাকে তাহলে একটু আমায় নক করবেন প্লিজ। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, ফ্যামিলি সবার মধ্যে একটু ছড়িয়ে দেবেন। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ভিডিও চটজলদি আপনাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, একটা কথা বলার, দুর্গাপুজোর মধ্যে ঘটনা পোস্ট করলে আপনারা শুনবেন তো, জানাবেন তো কমেন্ট করে, সেই মতো তাহলে পোস্ট করব। আর কি, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।